আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৯ মাস পর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মুখ খুললেন। তিনি বলেছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তিনি বলেছেন তিনি প্রতিবন্ধী হয়েছিলেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে তারা একটি দেশের রাষ্ট্রপ্রধানকে গৃহবন্দী করে রেখেছিলেন। এর জন্য সেনা প্রধান সহ, পুলিশের প্রধান সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলা তাদের প্রত্যেকের সর্বোচ্চ সাজা হবে এবং একটাই সাজা, সর্বোচ্চ মানে একটাই, সেটা হলো তাদের মৃত্যুদণ্ড। যে কোনো ব্যক্তি, সরকারের, রাষ্ট্রের, এমনকি যে কোনো ব্যক্তি যদি মামলা করে তাহলে এই শাস্তিটা অবধারিত, কেউ ঠেকাতে পারবেন না। তার সাক্ষাৎকারগুলো আপনারা সবাই পড়েছেন এবং জেনেছেন এটা যে গভীর ষড়যন্ত্র ছিল, মেটিকুলাস ডিজাইন মানে সূক্ষ্ম ষড়যন্ত্র, লাশগুলো যে ষড়যন্ত্র ছিল এবং আরো লাশ তারা চেয়েছিল তা, এবং সবগুলো ছিল ছিল সাজানো নাটক, তা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ভাষণে সেটা চলে এসেছে। তো সরি, তার সাক্ষাৎকারে চলে এসেছে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে কিভাবে রাষ্ট্রের কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো, শুধু তার নামে বিবৃতি আসতো। তিনি নিজে বলেছেন যে ক্রিকেটের দলকে তিনি শুভেচ্ছা জানাবেন, ক্রিকেট দলকে সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। তার উপরে ডক্টর ইউনূস খুব ক্ষেপা ছিল। কয়েকজন উপদেষ্টা তার জায়গায় বিচারপতিকে নিয়োগ দিতে চেয়েছিল। তার মধ্যে আমার এক ভাবির পোলার শ্বশুর নাকি বিচারপতি হয়েছে, সেটা মনে আছে তো? এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা বারবার বলে আসছি জুলাই একটি ষড়যন্ত্র। এই জুলাই একটা গভীর ষড়যন্ত্র। এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে মব সরকার ছিল এতদিন, যে আদম ব্যাপারী সরকার ছিল এতদিন, যে এনজিওগ্রাম সরকার ছিল এতদিন, সেটা দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকারের মাধ্যমে তা আবার প্রমাণ। তিনি যদি বেঁচে না থাকতেন আমরা এগুলো জানতাম না। তিনি সেটা প্রকাশও করে দিয়েছেন কিভাবে কি ঘটেছে। বিস্তারিত এখানে আলোচনা করা হয়তো সুযোগ নেই, অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সেদিকে যাচ্ছি না। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি, অল্প অল্প বিষয় নিয়ে, দেখি কি আসে রেজাল্ট। মজার বিষয়, এখনো সরকার কোনো প্রতিক্রিয়া জানায় নাই। তারা বলেছে রাষ্ট্রপতির সাক্ষাৎকার পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানাবে সরকার, তথ্যমন্ত্রী বলেছেন। এই নয়া তথ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। তারা ততটুকুই জানাবেন যতটুকু তাদের সুবিধা হয়, কিন্তু থলের বিড়াল কিন্তু বেরিয়ে গেছে, বিড়ালের গলায় কিন্তু ঘন্টা বাঁধা হয়ে গেছে। কেউ আবার বলেছেন যে তিনি একজন ব্যর্থ রাষ্ট্রপতি, তার সাক্ষাৎকারে কোনো চমক নেই। অবশ্যই চমক আছে, চমক না, সেখানে তথ্য আছে। কিভাবে জুলাই সন্ত্রাসীরা ষড়যন্ত্র করেছে তার সরাসরি প্রমাণ তার সাক্ষাৎকারে পাওয়া যায়। বাংলাদেশে তিনি যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি হতেন, অনেকে আবার বলেছে যে আমলাকে যদি প্রেসিডেন্ট না বানিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিকে, আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিকে যদি এখানে বসানো হতো তাহলে এরকম হতো না, তাহলে উল্টো হতো, তাকে মেরে ফেলতো। আমরা দেখে তাকে জীবিত রেখেছে। ধরে নেন এখন এই মুহূর্তে আওয়ামী লীগের কোন নেতা প্রেসিডেন্ট ছিলেন, শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায়, তাহলে তাকে মেরে ফেলতো, বাঁচিয়ে রাখতো না, কারণ তারা তাকে বিশ্বাসই করতে পারতো না, আস্থা রাখতে পারতো না। এখন তো কিছুটা আস্থা রেখেছিল, জানে আমরা যে কোনো সময় যে কোনো দিকে ইউটার্ন নিতে পারে, কিন্তু রাজনৈতিক নেতাদের প্রতি তাদের আস্থা থাকতো না, তখন মেরে ফেলতো বা অন্য কিছু ঘটাতো। এই ব্যাপারে হারুন আল রশিদ চমৎকার একটা কথা বলেছেন, যারা প্রেসিডেন্টকে সরাতে চেয়েছিল,
সরালে বরং ভালো হতো, সাংবিধানিক শূন্যতা হতো, আর চমৎকার ভাবে তাদের আইনের জালে আটকানো যেত। এবং প্রেসিডেন্টকে সরালেই এই জুলাই সন্ত্রাসের আরো কুশীলবদের চেহারা উন্মোচিত হয়ে যেত। অনেকেই উন্মোচিত হয়ে গেছে, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিক, তার ডানের হোক বামের হোক, আরো অনেক কিছু প্রকাশ পেয়ে যেত। মৌলবী সাহেবরা হোক, যে কোনো বেশেই থাকুক, যে কোনো শব্দ বেশেই থাকুক, সেগুলো প্রকাশ হয়ে যেত। যদি এতদিনে আমরা বুঝে ফেলেছি কারা এগুলো করেছে, কেন করেছে, কিভাবে করেছে, তা আমরা আগে অনুমান করেছিলাম। এখন আস্তে আস্তে প্রকাশ হতে থাকবে। তবে বাংলাদেশে, মানে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে নাই যে কোনো প্রেসিডেন্টকে জিম্মি করে, তাকে প্রতিবন্ধী রেখে, তাকে গৃহবন্দী করে তার নামে দেশ চালানো হতো। আমরা কিন্তু অনুমান করেছিলাম সুলতান সুলেমানেরও মরে যাওয়ার পরে দীর্ঘ সময় তা তথ্যই প্রচার করেনি যে সে মারা গেছেন। চেঙ্গিস খান মরে যাওয়ার অনেকদিন প্রচারই করেনি সে মারা গেছে। এরকম যারা স্বৈর শাসক থাকে, তারা নিজেদের, তাদের যে আমত্ত থাকে, সে আমত্তরা কখনো তাদের রাজবংশ রক্ষার্থে, বিদ্রোহ ঠেকাতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। তেমনি শাহাবুদ্দিন চুপ্পু আমাদের মহামান্য প্রেসিডেন্টকে সেভাবে রেখে দেওয়া হয়েছিল, বুঝতে দেওয়া হয় না। আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তার মৃত্যুর তারিখ নিয়েও রহস্য করা হয়েছে। সেটা একটা রহস্যজনক অবস্থাতেই এখনো আছে। তিনি আসলে কবে মারা গেছেন এটা নিয়ে বিতর্ক ছিল, আছে এবং থাকবে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তার জন্ম তারিখ নিয়ে যেমন বিতর্ক তারাই সৃষ্টি করেছে, প্রকৃতি তাদের দলীয় প্রধানের মৃত্যু নিয়েও বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন, বা তারা নিজেরাই করেছে, দুটোই। সেটা অন্য প্রসঙ্গ। তুমি শাহাবুদ্দিন চুপ্পুর যে প্রেসিডেন্ট হিসেবে তাকে রাখা হয়েছিল, কেন এতদিন রাখা হয়েছিল? চেষ্টা কিন্তু করতে কিন্তু কম করে নাই। এই 17-18 মাস জামাতকে, স্বাধীনতা বিরোধীদেরকে সরাসরি ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বা ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তা কোনো অংশেই কম করা হয়, কিন্তু তারা শেষ মুহূর্তে নিশ্চিত হতে পেরেছে, বুঝতে পেরেছে যে যতই চেষ্টা করুক না কেন এই দেশের মানুষ স্বাধীনতা বিরোধী জামাতকে মেনে নেবে না। তার জন্য তারা একটা তথাকথিত নির্বাচন দিয়ে, একটা আইএমএ জাহালিয়ার জায়গায় আইএমএ ইউনুসিয়া নির্বাচন দিয়ে সরে গিয়েছে। তারপর প্রেসিডেন্টের যে 19 মাস পরে যে সাক্ষাৎকার প্রকাশ হলো, সেখানে কিন্তু তিনি মানে বিস্ফোরক কিছু তথ্য আমাদের দিয়েছেন। এগুলো গবেষণা হবে, মামলা হবে, আলোচনা হবে। আমরা জানি না আইন তার নির্দিষ্ট গতিতে চলবে কিনা। যদি নির্দিষ্ট গতিতে চলে, আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের যে বক্তব্য, যদি মামলা হয়, একজন উপদেষ্টা রক্ষা পাবে না, তাদের সকলের ফাঁসি হবে। এমনকি সেনা প্রধানেরও, আইজিপিরও ফাঁসি হবেই। আপনি ঠেকা রাখতে পারেন। জুলাই সন্ত্রাসের কথা তো থাকলোই। সেই জুলাই সন্ত্রাসের মানুষকে হত্যা, সম্পদ হানি, পুলিশ হত্যা, সাধারণ নাগরিক হত্যা, জেলের ভিতর 19 মাস হত্যা, নির্যাতন, 32 নম্বরে বাড়ি ভাঙা, ইত্যাদি ইত্যাদি। হেন অপকর্ম নাই, হেন বর্বরতা নাই যেগুলো বিরুদ্ধে মামলা হবে না। ওগুলো ছাড়াই শুধুমাত্র এই আমাদের মহামান্য প্রেসিডেন্টের যে সাক্ষাৎকার, এটাকে বেস করে মামলা করলেই, মামলা হলে এদের কারোরই রক্ষা হবে না, কেউ রক্ষা পাবে না, কোনো দেশ তাদের রক্ষা করতে পারবে না। তো আমাদের বাংলাদেশ আপাতত, হারুনুর রশিদ কিন্তু বলেছেন যে গৃহযুদ্ধটা শেষ হয়নি, কারণ এরা নেমে গেলেই অপারেশনটা হয়ে যেত। মনে করেন একটা ক্যান্সার থাকতো, অপারেশন হতো, ক্যান্সারটা এখনো আমাদের দেহের ভিতরেই থেকে গেল। আমরা আরো কিছু গুপ্ত জামাত, সুপ্ত জামাত, তাদের চেহারা দেখতে পেলাম না। যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাকে চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া হতো, হটিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো আমরা আরো কিছু ছুপা হওয়া জামাতি রুস্তম আমরা চিনতে পারতাম। তো আমার মনে হয় আর চেনার, নতুন করে ছুপা হওয়া রুস্তম দেখার দরকার নেই, সুপার আস্তম জামাত দেখার দরকার নেই। আমরা দেখে ফেলেছি যথেষ্ট, নতুন করে দেখার আর কি আছে? এরা কখনো আওয়ামী লীগের, ছাত্রলীগের লুঙ্গি হেলমেটের ভিতরে থাকবে, কখনো বিএনপির পকেটে থাকবে। এরপরে হয়তো দেখা যাবে যে আবারও তারা আওয়ামী লীগের আচলে চলে আসার চেষ্টা করবে, বরাবর যা তারা করে এসেছে। কিন্তু এখন আমাদের সচেতন হতে হবে। দুঃখিত, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সাক্ষাৎকারের পরে তারপরেও যাদের সন্দেহ আছে যেটা ষড়যন্ত্র হয় নাই, তাদের নিয়ে আমার আর
কিছু বলার নাই, কেবল তাদের প্রতি রইল ক্রাশ করোনা। একটা প্রেসিডেন্টকে আপনি গৃহবন্দী রাখলেন, যেখানে আমার ভাবির পোলারা যা বললো তাই হয়, যেখানে গিদর ফারুকি যা বলে তাই হয়, যেখানে আসিফ সার যা বলে তাই হয়, যেখানে আমেরিকা এবং ফ্রান্স থেকে 2 ইউটিউবার যা নির্দেশ দেয় তাই হয়, তখন একটা দেশের প্রেসিডেন্টকে সাক্ষাৎকার দেওয়া তো দূর, তার সামনেই আসা, তার প্রকাশ্যে আসাই নিষিদ্ধ ছিল। সরাসরি সংবিধান বিরোধিতা, সরাসরি রাষ্ট্র বিরোধিতা। তাই যারা আইন বুঝেন তাদের উচিত এগুলো আইনের আওতায় আনা, মামলা করা, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। এই মানুষ হত্যাকারী, সংবিধান কাটছাট করা, সংবিধানে হাত দেওয়া, যারা বলছে সংবিধান ছুড়ে দিবে, যারা বলেছে জুলাইয়ের চেতনাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, এই সকল বদমাইশদের অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদের যদি আমরা বিনা বিচারে যেতে দেই, এদের যদি আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই, তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা যে দিকে নিতে চাচ্ছিল সে আফগানিস্তান, পাকিস্তান হয়ে যাবে। আমাদের সেটা রুখতে হবে। যে সমস্ত জুলাই সন্ত্রাসীরা এই দেশে পুলিশ হত্যা করেছে, পুলিশকে পুড়িয়ে মেরে ঝুলিয়ে রেখেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, দেশের সম্পদ জ্বালিয়ে দিয়েছে, মানুষ হত্যা করেছে, জেলে, জেলের বাইরে, সকলকে বিচারে কাঠগড়ায় আনতে হবে এবং করতেই হবে। এটা আমাদের দায় এবং দায়িত্ব। যদি এটা আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা বিনা চ্যালেঞ্জে এটা যেতে দিতে পারি না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1.5 বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে, বসাতে চেয়েছেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির 1.5 বছরের বন্দি জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, 2024 সালের 10 সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি এখনো নেই। দর্শক, অধ্যাপক ইউনূসের মিত্রদের চাওয়া অনুযায়ী বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি গণমাধ্যমের হেডলাইন হয়েছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। রাষ্ট্রপতি আন্দোলন নামক সেই মব নাটকের সবিস্তার তুলে ধরেছেন সাক্ষাৎকারে। জানালেন 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে।
রাষ্ট্রপতির প্রশ্ন, কোথায় তারা এত টাকা তখন পেয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন সেদিন ব্ল্যাকমেল করা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল এক নারীকে দিয়ে বঙ্গভবনের বাইরে নাটকের চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জন্য। এরপর রাষ্ট্রপতি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন, বলেছেন গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়। তবে সে কঠিন সময় তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়েছিলেন বলে দাবি করেন। বিএনপি তখন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন মূলত আন্দোলনের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটি ছিল রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। পরে দেখা গেল এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে বঙ্গভবন ছাড়তে হবে। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নন। অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ওই দফা ব্যর্থ হয়ে যে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। রাষ্ট্রপতি জানিয়েছেন শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে তাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। রাষ্ট্রপতি জানিয়েছেন একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করতেন, তবে ওই বিচারপতি রাজি হননি। দর্শক, রাষ্ট্রপতি ওই উপদেষ্টার নাম না বললেও সেটি ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024 সালের 22 অক্টোবর আসিফ নজরুল ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে 8 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সরকারের সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এমন কঠিন সময় মনোবল ঠিক রাখার জন্য কারা সাহস জুগিয়েছিলেন, এমন প্রশ্ন জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আর 3 বাহিনীর সমর্থনের কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির পর্যায় ঠেকাতে চেয়েছিল 3 বাহিনী। এমনকি অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে আরো একবার যখন রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও ঠেকিয়েছিল 3 বাহিনী। এরপর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যেগুলো অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। অন্তর্বর্তী সরকার তার 559 দিনের শাসনামলে ঝড়ের বেগে 132টি অধ্যাদেশ জারি করেছিল। তার সবগুলো অন্তর্বর্তী সরকারকে জারি করতে হয়েছিল রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলেই। অথচ সেই রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের বিদায়ের মাত্র 6 দিনের মাথায় বলছেন অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। অধ্যাপক ইউনূস যিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জানাবেন কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো। এটা রাষ্ট্রপতিকে লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু অধ্যাপক ইউনূস তার 15 বার বিদেশ সফরের কোনো বারই তা করেননি, যাননি রাষ্ট্রপতির কাছে। দর্শক, 2024 সালের 5 অক্টোবর আমাদের প্রচলিত ভিডিওর টাইটেল ছিল ডক্টর ইউনূস দ্য হরফুল মাওলা, রাষ্ট্রপতিকে কেন এড়িয়ে যাচ্ছেন বারবার। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানের 48 অনুচ্ছেদকে পদে পদে লঙ্ঘন করেছিলেন। রাষ্ট্রপতি বলেছেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন সে সম্পর্কে তাকে কিছু জানায়নি ইউনূসের সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে আগের সরকার এ ধরনের চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার মৌখিক কিংবা লিখিত কোনোভাবে রাষ্ট্রপতিকে এই গোপন চুক্তির বিষয়ে জানাননি। শুধু শেষের এই চুক্তি কেন অধ্যাপক ইউনূস বরাবরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন। বলা ভালো
ইগনোর করতেন। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। অধ্যাপক ইউনূস নিজের এবং নিজের সহকর্মীদের শপথের প্রয়োজন ছাড়া কখনোই বঙ্গভবনে যাননি। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন 2 বার রাষ্ট্রপতির বিদেশ যাওয়া আটকে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এর একটি ছিল কসাবো, অন্যটি ছিল কাতারে। কাতারের আমিরের দাওয়াতে, যেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ যাওয়ার সুযোগ নেই, সেই দাওয়াতে যেতে দেওয়া হয়নি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্টো তার দপ্তরের ড্রাফট পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল রাষ্ট্রপতি ভীষণ ব্যস্ত বলে তিনি যেতে পারছেন না। রাষ্ট্রপতি বলেছেন এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্টাচার বহির্ভূত ঔদ্ধত্যপূর্ণ আচরণ। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সে চিঠির উত্তর পাননি তিনি। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে দিতে এত অনীহা ছিল অধ্যাপক ইউনূসের? রাষ্ট্রপতি বলেছেন অন্তর্বর্তী সরকার চায়নি কোথাও তার নাম আসুক, তাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। প্রসঙ্গক্রমে রাষ্ট্রপতি আরো একবার তুলে ধরেছেন বিদেশি মিশনগুলোতে তার ছবি নামানোর সেই অপমানজনক ঘটনার কথা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন একদিন হঠাৎ করে কোনো একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি লাগানো আছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সেই উপদেষ্টা। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। শুধু অধ্যাপক ইউনূস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে রাষ্ট্রপতির উপর ছড়ি ঘোরাতো সেটিও মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সাক্ষাৎকারে। দর্শক, গত বছরের 15 মে আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী, প্রেস উইং সহ অনেক সুবিধা বাতিল। সেই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাই উঠে এসেছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নির্বাচিত কমিটিকে রাষ্ট্রপতি নিজে চিঠি দিয়ে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তাতে চটে যায় অধ্যাপক ইউনূসের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে থাকা প্রেস উইং। রাষ্ট্রপতির প্রেস উইং এর 3 সদস্যকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতি বলেছেন তার দপ্তর থেকে একটি প্রেস রিলিজ দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তার ভাষায় দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এভাবে প্রতিবন্ধী করে দিয়েছিল অধ্যাপক ইউনূসের প্রেস উইং। তিনি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংস্থাপন সচিবকে বারবার ফোন করেছিলেন, কিন্তু ইউনূসের 1.5 বছরের শাসনামলে গৃহবন্দী রাষ্ট্রপতির ফোনকে কেউ পাত্তাই দেয়নি। কেন এমনটা করেছিল প্রেস উইং? রাষ্ট্রপতি মনে করেন রাষ্ট্রপতির কথা দেশের মানুষ জানুক, সেটা তারা চাননি। যেমন রাষ্ট্রীয় দিবসগুলোতে সরকারি টাকায় রাষ্ট্রপতির আদেশের বলে ক্রয়পত্র বের করলেও সেগুলোতে থাকতো না রাষ্ট্রপতির বাণী। দর্শক, কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কথা বলেছেন, তবে তিনি বলেননি কিংবা তাকে প্রশ্ন করা হয়নি কেন ও কিভাবে অধ্যাপক ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ও পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। খুব শীঘ্রই নিয়ে তথ্য হাজির করব আপনাদের সামনে। আবার রাষ্ট্রপতি কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। সে বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিছু বলেননি। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়েও তথ্য নিয়ে হাজির করব আপনাদের সামনে। আওয়ামী লীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটি কবে প্রত্যাহার করা হবে, এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আমি নানান আঙ্গিক থেকে আসলে এটি দেখবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে 2025 সালের 12ই মে একটি সরকারি নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তখন সিনিয়র স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন নাসিমুল গনি, তিনি সই করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, যেখানে বলা ছিল যে সন্ত্রাস দমন আইনের কিসব ধারা দেখিয়ে এই কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আওয়ামী লীগের উপরে বিচার হবে, মামলা চলছে, এসব অনেক কিছু বলেছিল। এবং তখন থেকেই কিন্তু এই প্রজ্ঞাপনটি নিয়ে সমালোচনা করা হয়েছে এবং ক্রমশ এটি স্পষ্ট হয়েছে যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো, এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাইরে রাখবার জন্যই এটি করা হয়েছিল। কারণ যে পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছিল, খুব দ্রুতই সেটা একটা ইউটার্ন আমরা দেখতে পেয়েছিলাম, একটা রিভার্স সিচুয়েশন। দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসছিল, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়ছিল। সেই অবস্থায় নিজেদের মতো করে একটা নির্বাচিত সরকার গঠন করবার জন্য আওয়ামী লীগকে দূরে রাখার বিকল্প ছিল বলে ডক্টর ইউনূসদের কাছে মনে হয়নি। কিন্তু 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হলো, এখন এই প্রশ্নটি উঠেছে, তাহলে কবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে? আদৌ কি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, নাকি
এটা অনেকদিন ধরেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা থাকা হবে। এটি নিয়ে অনেকে এ কারণেই আশা করছেন, বিশেষ করে দেশে একটা নতুন সরকার এসেছে, তারেক রহমান কি ভাবছেন এই নিষেধাজ্ঞা নিয়ে, বিএনপি কি ভাবছে। বিএনপির অনেকের সাথে যোগাযোগ করে যেটি আমি জেনেছি, এবং আপনারা জানেন যে গত 21শে ফেব্রুয়ারি, গতকাল শনিবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ছিলেন এবং সেখানে তিনি মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলীয় নেতা অনেকের সাথেই একটা ইনফর্মাল মিটিং করেছেন। তো সেই সব মিটিংয়ে এবং এছাড়াও ব্যক্তিগতভাবেও তারেক রহমানের কাছে এই প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে। বিএনপি এই প্রশ্নে কিন্তু দ্বিধাবিভক্ত। বিএনপির একটা বড় অংশ মনে করে যে গত 15 বছর আওয়ামী লীগ সরকারে থাকাকালীন তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, তাদের অনেককেই জেলে নেওয়া হয়েছে। সুতরাং তারা মনে করে যে বিএনপিরও উচিত একইভাবে আওয়ামী লীগের উপরে হার্ড লাইনে যাওয়ার। আবার বিএনপির আরেকটা অংশ মনে করে যে আওয়ামী লীগ তাদের উপরে নির্যাতন চালিয়েছে বা তাদের উপরে জেল জুলুম নির্যাতন হুলিয়া এগুলো ছিল ঠিকই, তো একই কাজ যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো হলো কিভাবে। তো এই দুটো মতামতের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত দেননি, তিনি কোনো মতামত দেননি। তিনি বলেছেন এটা একটা সিরিয়াস ইস্যু এবং এটা নিয়ে আসলে ভেবে দেখতে হবে। অর্থাৎ তারেক রহমান কোনো সিদ্ধান্ত দেননি এবং তারেক রহমানের অবস্থানটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন যে সংসদ নির্বাচন হলো, এরপরে একের পর এক স্থানীয় সরকার নির্বাচন হবে এবং বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচনগুলো করে সেখানেও তারা তাদের নেতাকর্মীদের যেন নির্বাচিত করে আনতে পারে। তো এই একটা ধারণাও আছে এবং সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাটা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টা পিছিয়ে যেতে পারে। এদিকে জামাতে ইসলাম এবং এনসিপি চায় না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, কারণ তারা আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে, জামাত এবং এনসিপির গুরুত্ব কমে যাবে। সুতরাং তারা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে চায় না এবং এমনকি ইনুস যখন 12ই মে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন কিন্তু এই এনসিপি, শিবির, জামাত, ইনকিলাব মঞ্চ এদের কাজে লাগিয়েছিল। এদের দিয়ে দাবি তুলানো হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তারপরে এই ঘটনাটা ঘটেছে। তো এখন এর সাথে আবার একটা আন্তর্জাতিক সমীকরণ যুক্ত আছে। আন্তর্জাতিক যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের বর্তমান অবস্থায় বা বাংলাদেশের রাজনীতিতে যারা প্রভাব রাখছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, আমেরিকা, এরা কি ভাবছে? এরা কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেকেই মনে করেন কিংবা আপনারা জানেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছে, এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই সব কিছুর সাথে ভারতের একটা ভূমিকা ছিল। ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ছিল কিনা সেটা নিয়ে একটা আলোচনা আছে। আমি যতদূর জানি ভারতও চায় যে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হোক। তো এখন এটা নিয়ে তারেক রহমানকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা দেশের রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে একটি বড় দল তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু কোনো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের নির্দেশ করে না। বাংলাদেশের মানুষও জানতে চায় যে আওয়ামী লীগের উপর থেকে কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তাদের কাছে যে প্রশ্ন, এভাবেই কি চলতে থাকবে যে পরস্পর শত্রুতামি, যে যখন যে দল ক্ষমতায় থাকবে সে তার প্রধান প্রতিপক্ষকে একেবারে নির্মূল করার জন্য চেষ্টা করবে, এভাবেই মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিএনপিকে সাঁটাও, যখন বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে সাঁটাও, এভাবে যদি চলতেই থাকে তাহলে এর শেষ কোথায়? এবং এটা বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির জন্য, পরিবেশের জন্য কতটা উপকারী? আমরা গত 15 বছর দেখেছি, এটা অস্বীকার করবার কিছু নাই যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনেক মামলা ছিল, 200-300 করে মামলাও অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ছিল। তো এর গভীরে যখন আমরা খুঁজতে যাই, আমরা যখন ভাবতে যাই যে আসলে বাংলাদেশের রাজনীতি তো এতটা হোস্টাইল ছিল না, যে একে অপরের বিরুদ্ধে এত হোস্টাইল কখনোই ছিল না। এটার উৎসমূল খুঁজতে গিয়ে কিন্তু আমরা 2004 সালের 21শে আগস্টে গিয়ে আটকে যাই।
ওই 21শে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শেখ হাসিনা সহ গ্রেনেড মেরে শেষ করে দেওয়ার যে নৃশংসতা দেখিয়েছিল সেই সময়ের বিএনপি সরকার, বিএনপি জামাত জোট সরকার, এবং অনেকেই বিশ্বাস করি আমরা যে এর পেছনে তারেক রহমান, আলী আহসান মুজাহিদ এরা জড়িত ছিল এবং হাওয়া ভবনে বসেই এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু রাজনীতিতে যে হিংসার একটা প্রতিহিংসার বীজ রোপিত হয়েছে, সেখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারিনি। আদালত একদম সব শেষে আসিফ নজরুলের আমলে তারেক রহমানকে হয়তো খালাস দিয়েছে, কিন্তু তারেক রহমান তো জানেন 2004 সালের 21শে আগস্টের ওই গ্রেনেড হামলায় তার কি ভূমিকা ছিল। সুতরাং আজকের এই পরিস্থিতিতে যদি কোনো উন্নতি ঘটাতে হয়, তারেক রহমানেরও একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু 2004 সালের 21শে আগস্ট একটা ক্ষত সৃষ্টি হয়েছিল এবং সেই ক্ষত থেকে বাংলাদেশের রাজনীতি ক্রমাগত আহ, মানে মূল দুটো দল পরস্পর থেকে দূরে সরে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকেই উদ্যোগ নিতে হবে। যদি আজকে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে না দেওয়া হয়, যদি বাধা দেওয়া হয়, তাহলে সেই সুযোগ নেবে 71-এর পরাজিত শক্তি জামাত এবং তাদের বি টিম, সি টিম, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এবং তারা আলটিমেটলি তারেক রহমানের ঘাড়েই উঠে বসবে। আজকে যে বিএনপি সরকার গঠন করেছে, সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী এবং হিন্দু ধর্মের ভোট পাওয়ার কারণে। না হলে ওয়াকার এবং ইনুস যে গুটি সাজিয়েছিল, তাতে এবারই জামাত ক্ষমতায় চলে যেত। তো এই পরিস্থিতি বিবেচনায়, যেহেতু এখনো তারেক রহমান বিষয়টা নিয়ে মুখ খোলেননি, সেহেতু আমাদের অনুরোধ থাকবে যে বাংলাদেশের রাজনীতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এর ব্যত্যয় ঘটিয়ে যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগও কিন্তু একেবারে মুখ বন্ধ করে বসে থাকবে না। আওয়ামী লীগ কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়ে চেষ্টা করছে যে আলোচনার মাধ্যমে এই বিষয়ের একটা সুরাহা করতে, এবং এই আলোচনাগুলো আমাদের দৃষ্টির আড়ালেই হয়ে থাকে, শীর্ষ নেতৃত্বের মাঝে আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। তো সেই দিকে পুরো দেশবাসী তাকিয়ে আছে। আমরা আশা করি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো